আজকে বাকি এজেন্সি সাজেশনের জন্য থাকতে পারে, তারা অন্য 10টা কাজের জন্য থাকতে পারে, বাট ভোট করায় তৃণমূল কর্মীদের মতন কর্মী কোনো রাজনৈতিক দলের নেই। তাই তাদের ভরসাতে আমরা ইলেকশন লড়েছি এবং ইলেকশনটা জিতছি। দেখুন, একটু তো কোনো দিকে একচোখা ছিল বটেই, বিশেষত প্রশাসনের ভূমিকা, কিন্তু ঠিক আছে, পার্ট অফ দ্য গেম, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ, ওয়ার অ্যান্ড পলিটিক্স। এই বিজেপি তথা কেন্দ্রীয় এজেন্সি তথা প্রশাসনের নেগেটিভ প্রভাব আমাদের উপর আসবে, একদম বিরোধী দল হিসেবে যেমন আমরা উপভোগ করেছিলাম সেরকম আসবে ধরে নিয়ে আমরা এগোচ্ছি। কারণ আমরা জানি বাংলার মানুষ আমাদের পক্ষে রায় দিয়েছেন এবং বাংলার মানুষের প্রতি আমাদের ভরসা, এবং আমরা বিপুল ভোটে জিতব। এখানকার মানুষ জানে যে কারা সংস্কৃতি রক্ষা করছে আর কারা সংস্কৃতি ধ্বংস করছে। অর্জুন সিং এর এই বৃহৎ ভোটে পরাজয় সেটা আবার নতুন করে প্রমাণ করবে। আমাদের সঞ্জীব সিং বা অভিজিৎ বাবুর কাছে মার দিলেন, প্রতিবাদ করলেন, নির্বাচন কমিশন ওনাকে প্রতিবাদ করার অধিকার দিয়েছে, আর বাকিদের কারোর ক্ষেত্রে সে অধিকার নেই। অর্জুন সিং বোম মারলে সেটার প্রতিবাদ, আর অন্য কেউ করলে সেটা চুরি ডাকাতি। আজকে তো সবকিছু দেখালেন এই প্রশাসন, নির্বাচন কমিশন। ওয়েট করুন, কাউকে পাশে লাগবে না, নোয়াপাড়ার মানুষ জবাব দিয়ে দেবে। ফার্স্টে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, ছাত্র রাজনীতিটা বেশি কঠিন না বিধায়কের প্রার্থীর টিকিট পাওয়ার পরে লড়াইটা বেশি কঠিন? কোনোটাই কঠিন নয়, যদি প্যাশন নিয়ে মন দিয়ে কোনোটা করা যায়। তবে দুটোই রাজনীতি একটা হচ্ছে নেশার মতো, যদি কি প্যাশন নিয়ে করে তাহলে দুটোই কঠিন লাগে না। আমার দুটোই তো ভালো লাগলো এবং এটা আলাদা, অবশ্যই একটা আলাদা অভিজ্ঞতা, ভালো লেগেছে, আগামী দিনেও থাকবো। ভোটের দিনটা আপনার কেমন কাটে? খুব রিল্যাক্সিং, কারণ প্রত্যেকটা জায়গা থেকেই তো পাচ্ছি খুব পজিটিভ ভাইবস এবং তারা জানাচ্ছে সব ঠিকঠাক হচ্ছে। আমি ঘুরলাম প্রত্যেক জায়গাতে, বিশেষ কিছু করণীয় ছিল না, কারণ মানুষ যে স্বতঃস্ফূর্তটা ছিল সেটাকে আমি সম্মান জানালাম এবং আমি মনে করি এই স্বতঃস্ফূর্তটাই নোয়াপাড়া তৃণমূল কংগ্রেসকে প্রচুর ভোটে এবার জেতাচ্ছে। ভোটের দিন সিআরপিএফ আর ইসিআই এর ভূমিকাটা আপনি কেমন দেখলেন? দেখুন, একটু তো কোনো দিকে একচোখা ছিল বটেই, বিশেষত প্রশাসনের ভূমিকা, কিন্তু ঠিক আছে, পার্ট অফ দ্য গেম, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ, ওয়ার অ্যান্ড পলিটিক্স। বিরোধীরা বলছে, মানে বিজেপি প্লাস কংগ্রেস যারা বিরোধী আছে আপনাদের, তারা বলছেন শ্রীমতী মমতা ব্যানার্জিকে এত টেনশনে কোনো ভোটে দেখা যায়নি, 2021-এও দেখা যায়নি, 26-এ যা তিনি টেনশনে আছেন। তার কারণটা তারা দিচ্ছেন যে ভোটের আগের দিন থেকেই মমতা ব্যানার্জিকে মাঠে দেখা গেছে, ভোটের দিন সকালেও মমতা ব্যানার্জিকে মাঠে দেখা গেছে, লাস্ট অব দি কাউন্টিং হওয়ার আগেও তিনি একটা বৈঠক করলেন। এত অ্যাক্টিভ শ্রীমতী মমতা ব্যানার্জি নাকি কোনোদিন ছিলেন? দেখুন, তারা তো অতীত ভুলে গেছেন, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনটা তারা মনে রাখেন। টেনশন আর অ্যাওয়ারনেসের মধ্যে একটা ফারাক থাকে, সেটা তারা বুঝতে পারেন। বিশেষত এই বিজেপি যেরকম চুরি চিটিংবাজির চেষ্টা করেছে এবং যেভাবে এই নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি তার সব রকম দাঁত সঠিক পদ্ধতিতে বটে, ব্যাঠিক পদ্ধতিতেও সব রকম দাঁত তারা বার করেছে, সেই থেকে অ্যাওয়ারনেসটা দরকার ছিল। নেত্রী যত অ্যাওয়ার হবেন তার সদস্য সমর্থক কর্মীরা ততটা অ্যাওয়ার হবেন, এটাই স্বাভাবিক। এবং আমরা নিজেরা এখন অব্দি যেভাবে পাহারা দিচ্ছি, যেভাবে আমরা আমাদের প্রত্যেকটা ছোট থেকে ছোট বিষয়ে বারবার জানলেও আরেকবার মনে করিয়ে দেওয়া হচ্ছে, এটা আমার এই বিজেপি তথা কেন্দ্রীয় এজেন্সি তথা প্রশাসনের নেগেটিভ প্রভাব আমাদের উপর আসবে, একদম বিরোধী দল হিসেবে যেমন আমরা উপভোগ করেছিলাম সেরকম আসবে ধরে নিয়ে আমরা এগোচ্ছি। কারণ আমরা জানি বাংলার মানুষ আমাদের পক্ষে রায় দিয়েছেন এবং বাংলার মানুষের প্রতি আমাদের ভরসা, এবং আমরা বিপুল ভোটে জিতব। আপনার কথাতে উঠলো আপনার পাহারা দিচ্ছেন, এরকম সময় এলো কেন? পাহারা দিতে হবে, ইলেকশন হবে, ইলেকশনের মতো পাহারা কিসে? কারণ এই বিজেপি ইভিএম বদল করে দিতে পারে, ইভিএম টেম্পারিং করে দিতে পারে। আজকে যখন লেখা হবে সেই লেখাতেও তারা নাম্বার বদল করতে পারে। গতবার তো নন্দীগ্রামে লোডশেডিং করে জিতেছে এই বিজেপি। তাই আমরা ন্যাড়া বেলতলাতে একবারই যাই, আমরা সেভাবে নজরদারি রাখছি যাতে এবারে কোনোভাবেই তারা কারুর প্রশাসনের বা কোনো পদ্ধতি কারুর সাহায্য নিয়ে যাতে কোনো কেন্দ্রে তারা জিতেই যেতে না পারে। মার্জিনাল সিট বিষয়ত যেগুলো, সেগুলো আমার বিশেষ নজর রাখে। যেহেতু আপনি একজন ইউথ, সেই জন্য আপনাকে আমি কিছু কোয়েশ্চেন্স করছি। যেরকম আপনাদের ইস্তেহারে আমি দেখেছি যে এআই ইজ গোয়িং টু বি ইমপ্লিমেন্টেড ইন দি কলেজেস, এআই এর ইনফ্রাস্ট্রাকচারের জন্য মমতা ব্যানার্জি ইস্তেহারে দিয়েছেন। এআই, ক্লাউড কম্পিউটিং, জেনারেটিভ এআই প্লাস আপনার মেশিন লার্নিং, এগুলো কিন্তু দরকার আছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী যিনি কিছু বললেই সেটা করেন এবং তার ইতিহাস প্রমাণ আছে। এটা বিজেপি নয় যে বলার পর তারা করে না। তাই যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু বলে রাখেন, নিশ্চিত থাকুন সেটা হবে। আইপ্যাকের কোনো হেল্প পেলেন নির্বাচনে?
দেখুন, আমার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা দলের আসল। আজকে বাকি এজেন্সি সাজেশনের জন্য থাকতে পারে, তারা অন্য 10টা কাজের জন্য থাকতে পারে, বাট ভোট করায় তৃণমূল কর্মীরা, তৃণমূল কর্মীদের মতন কর্মী কোনো রাজনৈতিক দলের নেই। তাই তাদের ভরসাতে আমি ইলেকশন লড়েছি এবং ইলেকশনটা জিতছি। এবার একটু নোয়াপাড়া নিয়ে কথা বলি। নববর্ষের দিন সকালবেলা আপনি প্রভাত ফেরি করলেন, ওখানে কিছু স্কুল স্টুডেন্টসদের দেখা গেল। এটা নিয়ে আপনাকে কটাক্ষ করা হলো যে নববর্ষের দিনই করার কি ছিল? প্রথম কথা বলি, আমি মিছিল করিনি, আমি মিছিলে অতিথি হিসেবে ছিলাম। যারা প্রত্যেক বছর মিছিল করে তাদের মিছিলে আমি সামনে দাঁড়িয়ে গেছিলাম এবং কোনো নির্বাচনী প্রচার সেখানে ছিল না, কোনো দলের ঝান্ডা ছিল না। আমার লাইনের সামনে দাঁড়িয়ে লোকেকে বিশেষ সময় প্রণাম করা ছাড়া, এটা আমাদের বাংলার সংস্কৃতি, আমাকে 4 নম্বর বোতাম টিপে ভোট দিন এই কথাটাও কাউকে একজনের ভাবে বলিনি। তো আমি কি সেই অধিকার সংবিধান আমায় দেয়নি? এই যে বড় বড় কথা বললেন অর্জুন সিং বা বাকিরা, আমায় যদি কোনো ভুল করতাম তবে নির্বাচন কমিশন আমায় চিঠি দিত বা আমার এগেনস্টে কমপ্লেনের কোনো যৌক্তিকতা থাকতো। আমায় কমপ্লেন হাজারো লোক হাজারো করতে পারে। আজকে একটা শ্রেণীর মিডিয়া যা অর্জুন সিং এর পয়সা খেয়ে যাদের সংসার চলে, অর্জুন সিং যাদের সারা বছর ধরে রাখেন, সে কোনো বড় মিডিয়া চ্যানেলের লোকজনরা আছে, কিন্তু তারা যে মাইনে পান অর্জুন সিং এর চামচাবাজি করে তার থেকে পয়সাটা বেশি পান, তারা এইসব করেছে। এর কোনো ভ্যালু নেই। এখানকার মানুষ জানে যে কারা সংস্কৃতি রক্ষা করছে আর কারা সংস্কৃতি ধ্বংস করছে। অর্জুন সিং এর এই বৃহৎ ভোটে পরাজয় সেটা আবার নতুন করে প্রমাণ করবে। অর্জুন সিং জি বলেছেন যে আপনারা লোকসভায় 45,000 ফলস ভোট দিয়েছেন, এখান থেকে এখন এসআইআর হয়ে গেছে, উনি বেরিয়ে যেতে পারেন। আপনার নাকি মাথার ভাঁজ ফেলা উচিত। মানে কোনখানে 45,000 হয়েছে? 45,000 নোয়াপাড়া না পুরো লোকসভা জুড়ে? না, শুধু নোয়াপাড়াতে নাকি 45,000 ওরা ফলস ভোট আপনারা দিয়েছেন আমি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ইন 2024। স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলি। সেই স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে যে, আমি আপনাকে খুলেই দিই, এবারে টোটাল ভোট পড়েছে 1,93,151 জন, 1,93,151 জন। গতবার 24 লোকসভায় ভোট পড়েছিল 1,93,166 জন। মানে গতবার এবারের ভোট পুরো এক। তো ফারাকটা কোথায়? তো 45,000টা এলো কোথায়? উনি অনেক হাওয়ায় কথা বলেন, বুঝেছো? পোলিং এর আগের ডেটা, মানে উনি যেটা বলেছেন এটা পোলিং এর দিন বলেনি, আগে বলেছে। আরে তবে তো সেই 45,000 এবারও থাকবে, তার তো ফারাক এবারও দেখা যাবে। গতবারের ভোট এবং এবারের ভোট এবং এক্স্যাক্ট আপনি যদি 2021 সালের পোল দেখেন, তখনও 1,88,000 ভোট দিয়েছিল। তো ফারাক তো সেই একই, তখন 4,000-এর ফারাক। তো এই 45,000টা এলো কোথা থেকে? তিনি বোধহয় ঘুমিয়ে থাকে, তিনি অঙ্কে তো বোঝেন না, কেন তোর তিনি কলেজ যাননি, তিনি স্কুল পাসও করেননি, তাই তার এটা থাকবে, এটা খুব স্বাভাবিক। আগের তাই রেখেছিলাম 10 পাস, এবার 12 কি বলেছেন আমি জানি না। তো তার মতন লোকের পক্ষে অল্পবিদ্যায় এগুলো বোঝা সম্ভবপর নয়। অর্জুন সিং জি একটা কথা বলেছেন, একটা স্টেটমেন্ট দিয়েছেন, আমি বাহুবলী না, আমি প্রতিবাদী মানুষ। তার সঙ্গে এটা বলেনি উনি প্রতিবাদ করে খুন করেন, উনি প্রতিবাদ করে বোম মারেন, উনি প্রতিবাদ করে 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে মারধর করলেন, প্রতিবাদ করে করলেন। এই যে আমাদের সঞ্জীব সিং বা অভিজিৎ বাবুর কাছে মার দিলেন, প্রতিবাদ করে করলেন। নির্বাচন কমিশন ওনাকে প্রতিবাদ করার অধিকার দিয়েছে, আর বাকি কারোর ক্ষেত্রে সে অধিকার নেই। অর্জুন সিং বোম মারলে সেটার প্রতিবাদ, আর অন্য কেউ করলে সেটা চুরি ডাকাতি। আজকে তো সবকিছু দেখালেন প্রশাসন, নির্বাচন কমিশন। ওয়েট করুন, কাউকে পাশে লাগবে না, নোয়াপাড়ার মানুষ জবাব দিয়ে দেবে। একটা স্টেটমেন্ট, আমি মমতা ব্যানার্জির এগেনস্টে লড়ছি, কোনো চুনোপুটির এগেনস্টে লড়ছি না। দেখুন, উনি কার এগেনস্টে লড়ছেন না লড়ছেন সেটা উনি বড় বড় ডায়লগ অনেক দিতে পারেন, কিন্তু নোয়াপাড়াবাসী ওনার এগেনস্টে লড়েছে এবং তার জবাবটা 4 তারিখের ভোট বাক্স খুললে বেরোবে। আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, অর্জুন সিং ক্যান্ডিডেট হওয়ার পর থেকে আমার ভোটের মার্জিন অনেক বেড়ে গেছিল এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আগে লোকসভায় আমাদের মার্জিন ছিল হয়তো 12,500 এবার অর্জুন সিং হওয়ার জন্য এটা ডবল হয়ে যাবে। অর্জুনজির আর একটা বক্তব্য আছে যে আপনারা বিকাশ বসুকে শুধু টিএমসি ভোটের সময় ইউজ করে। দেখুন, উনি কি বলছেন তো সেটা আমি জানি না। উনি এবছরে অনেক বেশি দরদ দেখে এলেন মঞ্জুতি বা বিকাশদার প্রতি, কিন্তু এত বছর ওনাকে একবার মালা দিতে আসতেও দেখা যায়। তো আজকে তার এই বক্তব্য, তার এই ডায়লগবাজিকে মেনেছেন কি মেনেননি সেটা তো আর একটা দিনের অপেক্ষা। দেখুন, মানুষ তো জবাব দিয়ে দিচ্ছে। আপনার নামে অনেক দুর্নীতি নিয়ে উনি কথা বলেছেন, আপনার প্রিভিয়াস লাইফ থেকে ছাত্র জীবনের, ওটা নিয়ে আপনার উত্তরটা দিয়েছিলাম তো অনেকদিন আগে, তারপর তার কাউন্টার করার সাহস পাননি। আমি প্রথম দিনে উত্তর দিয়েছিলাম যে আমার নামে এফআইআর আছে, আমার নামে কেস আছে, দুর্নীতি আছে, যা বক্তব্য সেটা আমার হলফনামায় প্রকাশিত হবে। আমার হলফনামা প্রকাশিত হবে, অর্জুন সিং এর হলফনামা প্রকাশিত হবে। অর্জুন সিং এর হলফনামা বেরোলো 119টা কেস, আর আমার হলফনামা বেরোলো একটাও কেস নেই। অর্জুন সিং এর হলফনামা বেরোলো সেখানে সে স্কুলের গন্ডি পেরোয়নি, আর আমার হলফনামা বেরোলো ডবল মাস্টার ডিগ্রি পাস, সেট কোয়ালিফাই করে পিএইচডি করছে আজকে। তো এবং তার প্রিভিয়াস হিস্ট্রি, গুন্ডামি এবং সবকিছু
এই ব্যারাকপুরের মানুষ জানেন। তা অর্জুন বাবু তো আবার এটা উত্তর দিয়ে বলবেন যে কেসগুলো টিএমসি গভর্নমেন্ট জোর করে দিয়েছে, যেরকম এই কাজা কেস দিয়ে দিল ওটা রেফারেন্স নিয়ে আসবে। দেখুন, কেসের তো প্রত্যেকটা কেসের তো সাল আছে। 119-এর কেসটার মধ্যে কোটা তৃণমূলের সময়কার, কথা তার আগে কোটা কি, সেটা আপনি একটু পড়াশোনা করলেই জানতে পারেন, খুব কঠিন নয়। একটা চিমনিও এই অঞ্চলে জ্বলছে না, ইন্ডাস্ট্রি সব বন্ধ, এটা নিয়ে আপনার উত্তর? এটা কি অর্জুন সিং বলেছেন? অর্জুন সিং বাবুও বলেছেন, প্লাস বিজেপির অনেকেও বলছে যে ব্যারাকপুর অঞ্চলটা 2021 সালের পরবর্তী পর্যায়ে যখন অর্জুন সিং তৃণমূলে ফিরেছিলেন, তিনি ফেরানোর কারণ হিসেবে দেখিয়েছিলেন জুট ইন্ডাস্ট্রির অধঃপতন, যেটা কেন্দ্রীয় সরকারের দোষে জুট ইন্ডাস্ট্রিটা মার খাচ্ছে। তারা যেহেতু গুজরাটের প্লাস্টিক ইন্ডাস্ট্রিকে প্রমোট করতে চাইছে, আমাদের জুট ইন্ডাস্ট্রিকে বসিয়ে দিই, অথচ আমরা জানি প্লাস্টিক সমাজের জন্য খারাপ, মাটির জন্য খারাপ। আজকে এইটা বলে তিনি এসেছিলেন। তবে তিনি আবার যখন বিজেপিতে ফিরে গেছেন, তার পেছনে কারণটা কি? যে এই ইন্ডাস্ট্রির হয় প্রবলেম মিটে গেছে, নয় তার ধান্দাবাজি, যে তার টিকিট পায়নি। এবার আপনারা বলুন, অর্জুন বাবুকে জিজ্ঞেস করুন, এটা তো তারা বলতে পারবেন। কিছু জায়গায় রিপোল হলো, আবার একটি কথা বলা হলো যে ফলতা সিটটা ভোটের পরে পুরো ইলেকশন হবে। দেখুন, এই বিজেপি যা ইচ্ছা তাই করতে চাইছে, যা ইচ্ছা তাই তারা করেওছে, কিন্তু এর কোনো প্রভাব আপনি বিজেপির পক্ষে দেখতে পারবেন না। এই যা প্রভাব বিজেপির বিরুদ্ধে হবে, এবং এই প্রত্যেকটা প্রভাব আগামী দিনে এই বিজেপিকে চিরতরে বাংলা ছাড়া করবে। আজকে অভিষেক ব্যানার্জি বাবুর একটা স্টেটমেন্ট, দেখবেন সিআরপিএফ ডান্ডা দিয়ে মারছে, আপনারাও ডান্ডা আর ঝান্ডা দুটোই রাখবেন। অ্যানালাইসিস দেন প্রথম কথা, এটা আমাদের ঘরোয়া মিটিংয়ের প্রশ্নের উত্তর আমার দেওয়ার আপনাকে কথা নয়, Right. কারণ এটা আমাদের একদম ইন্টারনাল মিটিং প্রথম। আর দ্বিতীয় কথা, আমাদের একটা পুরনো গান ছিল, আপনি বোধহয় গানের কলিটা জানেন, তবু শত্রু হেলে অস্ত্র হাতে ধরতে জানি, তোরা আমরা লড়তে জানি, প্রতিবাদ করতে। তো আপনারা সেই কলিটা মনে রাখুন, এবং সেই কলিটা মনে রেখেই নিশ্চিতভাবে আমরা আমাদের নিজেদের প্রোটেকশনের দায়িত্ব নিজেরা নিশ্চিতভাবে নেব। আমাদের কেউ এসে যদি আক্রমণ করতে আসে, আমরা তো ছেড়ে কথা বলবো না। তবে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস কোনোদিন কাউকে আঘাত করেনি, এবং ভবিষ্যতেও সেটা করবে না। তাহলে মোরাল অফ দ্য স্টোরি, নোয়াপাড়া কি সবুজ? নোয়াপাড়া বরাবরই সবুজ ছিল। অর্জুন সিং আসার পর এই মার্জিনটা একটু বাড়লো। দায়িত্ব নিয়ে বলছি, 25 তারিখের পর যে পেড মিডিয়াদের ওরা পেছন ঘুরছে, সেগুলোকে আর ওনার ইন্টারভিউ দিতে যাবে না। নোয়াপাড়ায় যদি তৃণাঙ্কুর বাবু যেতেন, হোয়াট ইজ নোয়াপাড়া গোয়িং টু গেট ফ্রম হিম? আমি আমার ম্যানিফেস্টোরে সব প্রকাশ করেছি। আমি আমার ম্যানিফেস্টোরে যা প্রকাশ করেছি, এবং প্রকাশ করার বাইরেও যেসব কথা বলেছি, আমি আগামী 3 বছরের মধ্যে চেষ্টা করবো তার ম্যাক্সিমামটা করার। যদিও আমার লিমিট 5 বছর, তবু আমি 3 বছরের মধ্যেই ম্যাক্সিমাম প্রসেসটা শুরু করে দেওয়ার চেষ্টা করব। আমি থ্যাঙ্কফুল নেত্রীর কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে মেজর দুটো সমস্যা, কিছু জায়গায় জলের সমস্যা আছে, ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা আছে, এইগুলো তারা সমস্যার সমাধান করবেন বলেছেন। এবং আমায় যা কথা মানুষকে দিয়েছি, আমি আগামী দিনে আমার অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে, আমি তাদের অ্যাভেলেবিলিটির মধ্যে দিয়ে সেগুলো তো পূরণ করবোই। এবং পাশাপাশি এই নোয়াপাড়ার মানুষের ঘরের ছেলে হিসেবে আমি 5 বছর থাকবো। তারা সুখে দুঃখে প্রয়োজন আমাকে পাবেন, আমাকে দেখবেন, শুধু ভোটে দেখবেন না, সারা বছর দেখবেন, এটুকুনি কথা তো বলতেই পারি। ভোটের দিন আপনার এখানে আমরা হিংসা দেখলাম, এবার আপনারা করেছেন না বিজেপি করেছে, এটা আমার বলার দায়িত্ব না। কাউন্টিংয়ের দিন আপনারা কি আশঙ্কা করছেন? সেফলি হবে, একদম এনভায়রনমেন্টটা পুরো সেফ থাকবে, কেউ হানি হবে না, আর ভোট পরবর্তী হিংসা নিয়েও আপনার মতামত কি? আপনি যতগুলো জায়গায় গন্ডগোল দেখেছেন, সেটা অর্জুন সিং বাবুর কাছ থেকেই দেখেছেন, সেটা আমার কাছ থেকে দেখেননি। তার মানে আমি যে স্লোগানটা দিয়েছিলাম, শান্তি শিক্ষা স্বাস্থ্য চাই, গুন্ডা রাজার স্থান নেই, তবে গুন্ডা রাস্তা কি, সেই স্লোগানের প্রথম দিন যেটা বলেছিলাম, শেষ দিনে আপনারা সেটা প্রমাণ পেলেন। তার 2 দিন আগেও প্রমাণ পেলেন, যখন জগদ্দল থানার সামনে গিয়ে তিনি নিজে মারপিট করছেন, এবং তার সঙ্গে থাকা সিআরপিএফ এর ডান্ডা নিয়ে মারপিট করা হচ্ছে। যখন সিআরপিএফ এর ডান্ডা নিয়ে বিজেপিরা সেটাকে অস্ত্র বানায়, তখন তো আমাদের ঝান্ডা আমাদের প্রতিরক্ষার জন্য থাকবেই। আর 2021-এর পর আমি যেটা কোয়েশ্চেনটা ছিল লাস্ট পার্টটা, 2021-এর পর পোস্টপোল ভায়োলেন্সটা, ওরম কিছু হবে না তো 2026-এর পর? 2019-এর পর পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, 2021-এর পর বা 2024-এর পর আপনি এই নোয়াপাড়ার অলিতে গলিতে কোনো জায়গায় কোনো সন্ত্রাস দেখেন। 2019-এ করেছিলেন অর্জুন সিং, 21-এও হয়েছিল কিছু। 2000 আমার জানা নেই 21-এ কোথায় হয়েছিল নোয়াপাড়ার, বলুন। নোয়াপাড়ার কথা বলছেন? আমি তো নোয়াপাড়ায় ক্যান্ডিডেট, আমি তো প্রতিশ্রুতি নোয়াপাড়ায়, রাইট। আমার সার্বিক জায়গা তো নয়। ওকে, আমি নোয়াপাড়ার দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূল কংগ্রেস জিতে আসার পর
সন্ত্রাস যেমন করেনি, এবারেও হবে না। আমি নিজে তার জন্য যা করার সেটা 100% করার চেষ্টা করব। যদি কোনো জায়গায় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, দরকার হলে নিজে চলে যাব, কিংবা প্রশাসনকে আমি অনুরোধ করব শক্ত হাতে ব্যবস্থা নেওয়ার জন্য। নোয়াপাড়াতে লোকে বলছে একটু যদি ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট স্কুল হয় তাহলে ভালো। দেখুন, আমি বিশ্বাস রাখি, আমি এরকম অনেকগুলো বিষয় আমার সামনে এসছে, আমি নিরাশ করব না। আমি নতুন ছেলে দায়িত্ব নিয়ে এসেছি, আমার কাজ মানুষের কাজ করা। আমি এমনভাবে 5 বছর কাজ করতে চাই, 5 বছর পর নতুন করে আমাকে ভোট চাইতে যেতে না হয়, মানুষ আমাকে বলে যে তৃণাঙ্কুরই ক্যান্ডিডেট হোক। আর একটা কোয়েশ্চেন আমি করছি, খেলা হবে আপনাদের স্লোগান, মা মাটি মানুষ আপনাদের স্লোগান, জয় বাংলা আপনাদের স্লোগান, সবকটা বাংলাদেশ থেকে নেওয়া কেন? আমার জানা নেই জয় বাংলা বা খেলা হবে বা মামাটি মানুষ এগুলো বাংলাদেশের স্লোগান কিনা আমার জানা নেই, মানে বাংলাদেশ জানি না। থেকে এটা উৎপত্তি। আমার জানা নেই এরকম। আপনার উৎপত্তির স্থল যদি আপনারা বলতে পারতেন যে কে কবে কোন তারিখে কিন্তু বলেছিল, কপিরাইট নিয়ে রাখিনি যদিও। কে কবে কোন তারিখ থেকে বলেছিল, যদি আপনি আমি এখন এই লাইভ ইন্টারভিউর মধ্যে বলতে পারেন, তবে আমি ধরতে পারবো যে এটা বাংলাদেশের স্লোগান প্রথম। আর এটা কোনোভাবে ওই বিজেপির বাঙালি মানেই বাংলাদেশে তাগিয়ে দেওয়ার তকমা নয় তো, সেটাও একটু খেয়াল রাখো। কেন বিজেপির কাছে তো বাঙালি মানেই তো বাংলাদেশে। আর এটা তো ঘটনা, বাংলার সঙ্গে বাংলাদেশের সামাজিক অর্থসামাজিক তাদের পরিবার পরিজন, তাদের ইতিহাস একটা যুক্ত তো আছেই। আমরা তো বাংলাদেশ, আমরা তো নিজের দেশ বলেই মনে করি। আজকে এই সাংস্কৃতিক আদান প্রদান, বাংলাদেশের ইলিশ বলুন, বাংলার আজকে তো অনেক মানুষ সেই মুক্তিযুদ্ধের সময় দেশ ছেড়ে এসেছিল, তারা যখন আমাদের সঙ্গে এসছে, তাদের সংস্কৃতি আমাদের সঙ্গে আদান প্রদান হয়েছে। আমরা বাংলাদেশিদের বা কোনো দেশকেই ছোট করি না, করতে চাই না, এটা আমাদের সংস্কৃতি নয়। বাংলার সংস্কৃতি, বাংলা নেত্রী যে কথা বলেন, আমরা প্রত্যেকেই নিজের ধর্মের প্রতি আস্থাশীল, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রত্যেকেই তেমনই, আমরা নিজের ধর্ম, নিজের ভাষা, নিজের ভূমির প্রতি আস্থাশীল এবং অন্যদের প্রতিও শ্রদ্ধাশীল। এইটাই থাকা উচিত একটি ভারতবর্ষের মতন সর্বধর্ম সহিষ্ণু গণতান্ত্রিক দেশে। এক্সিট পোলগুলো দেখছি 90% জায়গায় আপনারা হেরে আছেন। যদি 100% জায়গাতেও হেরে থাকতাম তবুও কিছু যায় আসে না। কেন 21 সালেও আমরা হেরেছিলাম, 24 সালেও আমরা হেরেছিলাম, 16 সালেও আমরা হেরেছিলাম। আর যখন ইভিএম খুলেছিল সবকটা দেখেছো যে জোড়াফুল জোড়াফুল জোড়াফুল। আজকে এই বিজেপি মিডিয়াদের পয়সা দিয়ে পারচেস করে রাখে। আজকে যদি আমি চাই কোনো একটা টাকা দিই, যে কোনো খবর হয়ে যাবে, আমি যদি খারাপ হই আমি ভালো হয়ে যাবো, ভালো হলে আমি খারাপ হয়ে যাবো। তো আজকের দিনের মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নেই। আজকের দিনে একটা শ্রেণীর মিডিয়া, তারা বিজেপির অর্থের কাছে দালাল হয়ে গেছে। তারা দালালি করুক, সবাই বিরোধিতা করলেও বাংলার মানুষ সঙ্গে রয়েছেন। দায়িত্ব নিয়ে বলছি, 26-এর সকালবেলা যে রেজাল্ট বেরোবে সেটা 21 সালকেও ছাপিয়ে যাবে।